হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে লেসনটা দেখবো সেই লেসনটার নাম হচ্ছে ফিজিবিলিটি অ্যানালাইসিস উইক 6 এর লেসন 1 ফিজিবিলিটি অ্যানালাইসিস। সো এই লেসনটার আজকে আসলে মানে যে জিনিসগুলো আমরা আসলে দেখবো সেটা আগে একটু দেখে নিই। লার্নিং গোলসটা কি আমরা প্রথমে দেখবো যে এটার মাধ্যমে কিভাবে আমাদের একটা প্ল্যানের বা একটা প্রপোজালের একটা কীভাবে গোল সেটগুলো করতে হয় বা গোলগুলোকে কীভাবে ফর্মুলেট করতে হয় এবং আমাদের কাজের যে সমস্ত কিছু ইউজারদের যেই সলিউশনগুলো কাজ করবো আমরা সেই সলিউশনগুলোর আবার প্যারালালি অল্টারনেটিভ কিছু সলিউশন আমরা কাজ করবো সেগুলো নিয়ে কীভাবে ইউজারদের গোলগুলোকে স্যাটিসফাই করে এবং প্যারালালি অল্টারনেটিভ সলিউশনগুলোর আমরা ফিজিবিলিটি স্টাডিও করবো। আর পরের লেসনটাতে আমরা দেখবো কস্ট বেনিফিট এবং কিভাবে একটা সিস্টেমের প্রপোজাল দাঁড় করায়। ওকে, তো তার আগে আমরা মনে আছে যে চ্যাপ্টার 2-তে ফিজিবিলিটি অ্যানালাইসিস নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম যে ফিজিবিলিটি অ্যানালাইসিসটা আসলে কি। তো তখন আমরা জেনেছিলাম যে ফিজিবিলিটি অ্যানালাইসিস যে চ্যাপ্টারগুলো সেখান থেকে আমরা একটু ডিটেলস এখন আমরা ঢুকবো। তো ফিজিবিলিটি অ্যানালাইসিস ইজ দ্য প্রসেস অফ দ্য ডিটারমিনিং ওয়েদার এ বিজনেস আইডিয়া ইজ ওয়ার্কেবল। মানে হচ্ছে আমি যখন কোনো একটা বিজনেস আইডিয়া একটা দাঁড় করালাম সেই আইডিয়াটা আমার আসলে প্রপারলি ওয়ার্কেবল কিনা সেই যে স্টাডিটা সেই স্টাডিটা হচ্ছে আসলে ফিজিবিলিটি অ্যানালাইসিস। যারা একটু ডিপলি বলি যে ইট ইজ প্রিমিয়ারলি ইভ্যালুয়েশন অফ দ্য বিজনেস আইডিয়া কন্ডাক্টেড ফর দ্য পারপাস অফ দ্য ডিটারমিনিং ওয়েদার আইডিয়া ইজ ওয়ার্থ পারসুইং। মানে আমি একটা বিজনেস আইডিয়া দাঁড় করাচ্ছি সেটা আসলে আগে থেকে প্রিমিয়ারলি আমাকে একটা ইভ্যালুয়েশন করতে হবে যে আমার এই আইডিয়াটা আসলে কতটুকু কাজ করবে, অ্যাচিভ করবে এবং সেই কাজটা করার জন্য আমার কতটুকু মানে গোল এবং সাব গোল এগুলো আমাকে সেট করতে হবে। তো এটা হচ্ছে যে আমার এক্স্যাক্টলি প্রবলেমটাকে রিচ করার জন্য আমাকে কতটুকু আইডিয়া নিয়ে আমাকে কাজ করতে হবে যেটা আমার আসলে ওয়ার্কেবল কিনা। তো সেটা করার জন্য আমরা দেখি ফিজিবিলিটি অ্যানালাইসিসের কিছু বিভিন্ন রকমের চেক পয়েন্ট আছে যে চেক পয়েন্টগুলো আসলে একটা ডিউরিং সিস্টেম অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাকে করতে হয়। তো সেখানে আমি দেখো যে এখানে প্রত্যেকটা ফেজেরই অনেকগুলো ফেজ এখানে দেখানো হয়েছে। তো তার আগে আমি যেগুলো যে প্রিমিয়ারের যে ইনভেস্টিগেশনটা সেটা করার আগে আমাকে প্রথমে কি একটা প্রবলেম বা অপরচুনিটিস কার পারপাসে আমি কাজটা করতেছি সেটা আমাকে নিয়ে ফাইন্ড আউট করা লাগবে যে কোন পারপাসে কোন কমিউনিটির জন্য আমি আসলে প্রবলেমটা চিন্তা করতেছি। তো সেটা ইনিশিয়ালি আমাকে ইনভেস্টিগেশন করা লাগবে। তারপরে যখন এই মানে একটা আইডিয়া দাঁড় করানো হবে যে কোন রিজনের জন্য বা কোন পারপাসের জন্য আমি করতেছি তখন সেটাকে আমি নিয়ে সেই পারপাসটার কী কী প্রবলেম সেই প্রবলেমগুলো অবজেক্টিভগুলো আমাকে ফাইন্ড আউট করতে হবে। তারপরে হচ্ছে যে সেটা নিয়ে আমার কী কী রিকোয়ারমেন্টস এবং সেই রিকোয়ারমেন্টসের আছে যে আমার বিজনেস রিকোয়ারমেন্টস কী কী আছে সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো সেটাই হচ্ছে বিজনেস রিকোয়ারমেন্ট স্টেটমেন্টগুলো। ওকে, তো এরপরে আমাকে সেটা নিয়ে একটা ডিজাইন করতে হবে সেই আমরা আসলে কোন কোন জায়গা থেকে কোন কোন পার্সপেক্টিভে আমাকে ডিসিশনগুলো আসবে সেটা নিয়ে আমাকে কাজ করতে হবে। তারপরে সেই ডিসিশনগুলো যদি অ্যাপ্রুভ হয় দেন আমাকে ডিজাইনে কাজ শুরু করতে হবে। দেখো প্রত্যেকটা ফেজের সাথে কিন্তু আমার প্রজেক্ট টিমের সাথে কানেক্টেড, কারণ এখানে কাইন্ড অফ একটা মানে ইভ্যালুয়েশনারি টাইপ যে প্রত্যেকটা ফেজের সাথে টিমের সাথে কানেক্টেড এবং প্রত্যেকটা ডিজাইনকে যাতে ইভ্যালুয়েশনারি টাইপের মতো মানে মানে কোন প্রবলেম আসছে সেটাকে ফাইন্ড আউট করতেছে, সলভ করতে দেন আমরা এটাকে পরের স্টেজে যাচ্ছে। যখনই ডিজাইনের কাজটা হয়ে যাবে তখনই সেটাকে আমি কনস্ট্রাকশন মানে আলটিমেটলি এটাকে ডেমনস্ট্রেশন তৈরি করা যাইতে হবে, কোডিংয়ের মধ্যে যাইতে হবে, সেটাকে আমি বলতেছি এখানে কনস্ট্রাকশন। এবং সেটা মানে হচ্ছে যে আমার বিভিন্ন রকম টেস্ট কেস থাকবে এবং এটা ইউজারদের ফিডব্যাক নেওয়া লাগবে। ওকে, যখনই নেওয়া হয়ে যাবে তখন আমি এটাকে ডিরেক্টলি একটা লাইভে নিয়ে আসবো, ইমপ্লিমেন্টেশনে আমি নিয়ে আসবো, এটার ফাংশনগুলো ফিচারগুলো কাজ করবে, এটা অপারেশনালগুলো কীভাবে কাজ করতেছে এবং পরবর্তীতে মেইনটেনেন্স বা যেটাকে আমরা বলি স্টেজ সেট, যেটাকে আমি বলবো ইউজারদের ফিডব্যাক সাপোর্টিং এর কাজ, মেইনটেনেন্সের কাজ, এই কাজগুলো এই ফেজে। তার মানে আমার প্রত্যেকটা ফেজে আসলে কি কি কাজগুলো হবে পুরো সিস্টেম অ্যানালাইসিস ডিজাইনের মধ্যে কমপ্লিটলি আমাকে কোন কোন জায়গায় ফিজিবিলিটি অ্যানালাইসিসগুলোকে আমাকে নিয়ে কাজ করতে হবে, কোন কোন জায়গায় আমাকে সেই জিনিসগুলো অ্যানালাইসিস করাটাই হচ্ছে আসলে মেকানিক্যাল চেক পয়েন্টগুলোকে ডিফাইন করা হচ্ছে। আমি দেখি যে 6টা ফেজ নিয়ে আসলে কাজ করা হয় ফিজিবিলিটি অ্যানালাইসিসের। যে সেটার মধ্যে 1 নম্বর হচ্ছে যে অপারেশনাল ফিজিবিলিটি, কালচারাল ফিজিবিলিটি, টেকনিক্যাল ফিজিবিলিটি, শিডিউল ফিজিবিলিটি, ইকোনমিক ফিজিবিলিটি, লিগ্যাল ফিজিবিলিটি। অপারেশনাল ফিজিবিলিটিটা কোনটা, যেটা আমি আমার জন্য এটা কতটুকু অপারেশনাল কাজ করা লাগবে, যাদেরকে নিয়ে আমি কাজ করতেছি সেটা রিকোয়ারমেন্টগুলো আমাকে মিট করা পসিবল হবে কিনা। যতটুকু আমি রিকোয়ারমেন্টস নিয়ে অ্যানালাইসিস করতে যাব আগেই আমাকে স্টাডি করা লাগবে যে রিকোয়ারমেন্টসগুলো আমাদের জন্য কালেক্ট করা এই বা কাজ করাটা আমার জন্য কতটুকু ফিজিবল হবে। তারপর হচ্ছে কালচারাল, আমি কোনো একটা ডিজাইন নিয়ে আমি কোনো একটা প্রবলেম নিয়ে আমি কাজ করতেছি বা কোনো না কোনো একটা মানে স্পেসিফিক কোনো কি বলে মানে
জোনের জন্য আমি কাজ করতেছি, তো সেইটা আমি কালচারাল ইস্যু আসতে পারে, পলিটিক্যাল ইস্যু আসতে পারে, সেই জিনিসটাকে স্টাডিটা করারই হচ্ছে আসলে কালচারাল ফিজিবিলিটি। আমার এটা আসলে কতটুকু ফিজিবল হবে, ডাটাটা আমি অ্যাভেলেবল পাবো কিনা, মানে হাউ ওয়েল এজ এ সলিউশন বি অ্যাকসেপ্টেড, ওই কি বলে ওই ওই জোনটা, ওই রিজনটা এটা অ্যাকসেপ্ট করবে কিনা। টেকনিক্যাল ফিজিবিলিটি এক্স্যাক্টলি আমি যদি বলি যে আমি যে টোন দিয়ে বা যে ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি করবো, বা আমি যে মানে টিম দিয়ে, আমার যে টিমটা কাজ করবে এবং আমাকে যেটা কাজটা দেওয়া হচ্ছে বা আমি যে কাজটা নিতে চাচ্ছি সেটা আমার টিমের সাথে অ্যাডজাস্টেবল কিনা, আমি যে ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করাবো সেটা আমার নলেজটা কতটুকু টিমের সাথে আমার অ্যাডজাস্ট হয়। তো সেটাই আমার বলা হচ্ছে যে আমার টিমটাও সেই কাজগুলোতে কতটুকু এক্সপার্ট আছে। শিডিউল ফিজিবিলিটি মানে যেটা হচ্ছে যে আমি যে কাজটা নেবো সেটা আমার জন্য ওয়ার্কেবল হবে কিনা, ওই টাইম মেনটেন করে কাজটা করাটা, ওই টাইমের মধ্যে কাজটা আমি ডেলিভারি দিতে পারবো কিনা, এই স্টাডিটা হচ্ছে শিডিউল ফিজিবিলিটি। ইকোনমিক্যাল ফিজিবিলিটি অনেক বড় একটা ফ্যাক্ট, যে আমি যে এরকম একটা বাজেট হবে, কত দিনের জন্য কাজটা করতে হবে, কি পরিমাণ বাজেট দেওয়া হলো, এটা আমার কোম্পানির জন্য আসলে কতটুকু ফিজিবল হবে, সেটা হচ্ছে ইকোনমিক্যাল ফিজিবিলিটি। আর লাস্টটা হচ্ছে লিগ্যাল অথরিটি, যেটা হচ্ছে এক্সিস্টিং অথবা কন্ট্রাকচুয়াল অব্লিগেশন, যেটা গভর্নমেন্টের হতে পারে, কোম্পানির হতে পারে, যে এই জিনিসগুলো আপনাদেরকে 1 বছর সাপোর্টিং দিতে হবে, ওরা বলছে না 6 মাস দিতে হবে। এই যে লিগেল বা অ্যাগ্রিমেন্টের ব্যাপারগুলো, এটাকে আসলে ফিজিবিলিটি অ্যানালাইসিস বলা হচ্ছে, যেটা হচ্ছে লিগেল। এখন আমি দেখি যে ফিজিবিলিটি অ্যানালাইসিসের ক্ষেত্রে যে ফেজগুলো আমাদের আসলে করা লাগে ইনফরমেশন গ্যাদারিং এর ক্ষেত্রে, যে কাজগুলোর মধ্যে প্রথমে যেটা হচ্ছে সিস্টেমের ল্যাকিংস গুলো, যেটা আমরা একটু আগে বলতেছিলাম যে প্রথম যে কাজটা, যে কোন জোনের জন্য বা কোন রিজনের জন্য আমি কাজটা করবো সেটা আইডেন্টিফাই করতে হবে। তো প্রথমে আমি যেটা বলি যে এক্স্যাক্টলি এই মুহূর্তে সিস্টেমের ভিতরে কি ল্যাকিংস আছে বা কি ডিফিসিয়েন্সি কারেন্ট সিস্টেমে, সেটা ফাইন্ড আউট করতে হবে। তারপর হচ্ছে এটা করার জন্য আমার এগ্রিমেন্টের ব্যাপার আছে, যে আমি যাদেরকে নিয়ে কাজ করবো এরা আমার এটা কতটুকু এগ্রি করছে। আর লাস্টে হচ্ছে যে রিকোয়ারমেন্টগুলো কতটুকু প্রিপেয়ার আমি করতে পারবো। তো এই তিনটা নিয়ে আমি আসলে ভিতরে এক এক করে আমি ঢুকবো যে ফিজিবিলিটি অ্যানালাইসিস কি আসলে কাজ করছে। এখন এটা করার জন্য আমাকে এই স্টেপ গুলো ফলো করতে হবে। ওখানে আমাকে প্রথমে যেটা বলেছে ডেফিসিয়েন্সি গুলো নোট ডাউন করা, একটা গোল সেট করা, সেই গোলটা আসলে ক্যালকুলেশন করা, তারপরে অল্টারনেটিভ সলিউশন নেওয়া, সেই অল্টারনেটিভ সলিউশনের আবার একটা ফিজিবিলিটি অ্যানালাইসিস করা, তারপরে সেই কাজগুলোর একটা অল্টারনেটিভ কাজগুলোর একটা র্যাঙ্কিং অর্ডার করা, লাস্টে একটা প্রপোজাল সেট করা। তো এই স্টেপগুলো আমাকে ফিজিবিলিটি অ্যানালাইসিসের ক্ষেত্রে, ডিউরিং ফিজিবিলিটি অ্যানালাইসিস উই নিড টু ফলো দিস স্টেপস। এখন আমি একটা গোল এবং সাব গোল সেট করতে হবে। আমি দেখি যে গোল এবং সাব গোলটা আসলে কিভাবে ডিফাইন করা হয়। প্রথম বলা হচ্ছে ডিফাইন গোল এন্ড সাব গোল দ্য প্রপোজ সিস্টেম। যে প্রপোজালগুলোর জন্য আমি চিন্তা করছি সেটার জন্য আমাকে একটা গোল এবং একটা সাব গোল সেট করতে হবে। আবার পরবর্তীতে যে গোলটা বা সাব গোলটা আমি সেট করবো সেটার জন্য অবশ্যই কি হয়, কোয়ান্টিফাইবল হয় বা মেজার করা যায়, সেভাবেই চিন্তা করে করতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি একটা হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য কথা বলি, তাদের একটা গোল হতে পারে কি, সাইন বিল সোন আফটার দ্য মান্থ অফ এন্ড, মানে প্রত্যেক মাস শেষেই যেন একটা বিল চলে আসে প্রত্যেকের কাছে, যে কি পরিমাণ কষ্ট গেল, কি পরিমাণ টাকাও জমা দিল, আর কি পরিমাণ পার মিল গেল, এটার একটা মান্থলি যেন একটা রিপোর্টের কাছে অটোমেটিকলি চলে আসে, এটা হচ্ছে তার একটা গোল। তো এটা ক্ষেত্রে মানে এটাকে অ্যাচিভ করার জন্য ওর আরো সেম গোল কি টাইপের হতে পারে, যে সাইন বিল উইথিন দ্য 5 days, অবশ্যই সেটা একই রকমের রিটার্ন দ্য কস্ট মিটিং বা ইজ গোল, প্রত্যেকটা গোলের জিনিসগুলোকে আমি ফাইন্ড আউট করবো। তারপরে ফাইন্ড দ্য কস্ট বেনিফিট ইন কোয়ান্টিফাই, যে জিনিসটা আছে সেটা কি পরিমাণ কস্ট বেনিফিট, সেই জিনিসটা বের করাটা হচ্ছে যে এটার গোল। তার মানে এই কাজটাকে অ্যাচিভ করার জন্য বা হোস্টেল ম্যানেজমেন্টের কাজটাকে অ্যাচিভ করার জন্য যে একটা গোল সেট করা হয়, তাকে এইগুলোও তো একই রকম ভাবে আমি ডিফাইন করতে পারি, বিকজ অফ দিস ইজ দ্য অলসো দ্য সেম গোল অফ দিস প্রজেক্ট। ওকে, এখন আমি সেই পার্সপেক্টিভে, সেই গোলটার বা সেই এক্সাম্পলটার পার্সপেক্টিভে আমি আরো গোল সাব গোলগুলো বের করার চেষ্টা করবো। তোকে সেটা করার আগে আমি দেখি যে গোলটা কিভাবে আমাকে সার্চ করতে হয়। তো সেটা করার জন্য আমাকে 3টা স্টেপ এখানে পিন পয়েন্ট ডিফাইন করতে হয়। সেটা হচ্ছে মিসিং ফাংশন, মানে সিস্টেমটার ভিতরে, এক্সিস্টিং সিস্টেমের ভিতরে আমার কি কি ফাংশন মিসিং আছে, এটার ভিতরে ইউজারদের কি আনস্যাটিসফ্যাকশন আছে, তারপর হচ্ছে যে কস্ট বেনিফিটসটা, মানে ইউজারদের ভিতরে কস্টের ব্যাপারে কি পরিমাণ ডিসস্যাটিসফ্যাকশন বা অপারেশনাল কস্টগুলো কোন কোন জায়গায় বেশি আসছে, সেই জিনিসগুলোকে একটা গোলের মাধ্যমে বের করা যায়। আর এই জিনিসগুলো বের করার ক্ষেত্রে হবে যে সেট গোলগুলো ডিফিসিয়েন্সি রিমুভ দ্য অ্যান্ড প্রোভাইড দ্য কমপ্লিট এভারমেন্ট। এই প্রবলেমগুলোকে বা এই ডেফিসিয়েন্সিগুলোকে রিমুভ করাই এটা হচ্ছে কি একটা গোলের সেট, মানে কাজ। এবং পরবর্তীতে এই জিনিসগুলোকে রিমুভ করে একটা অ্যাডভান্টেজ তৈরি করাটাই এটা হচ্ছে কি একটা গোলের উদ্দেশ্য। তো সেটা করার জন্য আমি দেখি যে আসলে গোলটা কীরকম হওয়া লাগবে।
বলতেছে গোলটা হওয়া লাগবে কোয়ান্টিফাইড, গোলটা হওয়া লাগবে রিচেবল, গোলটা হওয়া লাগবে তাকে বিভিন্ন রকমের সাব গোলে ডিপেন্ড করা লাগবে, এবং সেটার জন্য অবশ্যই হয় কি অল অ্যাগ্রিয়েবল ফর অল কনসার্ন পার্টিস, অল ফ্রম দ্য কি বলে পার্টনার্স বা অল কন্ডিশন অল পার্টনারের মানে প্রত্যেকের জন্য ডিপার্টমেন্ট থেকে যেন অ্যাগ্রিয়েবল থাকে। সেটা করার জন্য আমি একটু আগে যেটা বললাম যে আমার প্রথমে কি করা বের করা লাগবে, মিসিং ফাংশনগুলো সিস্টেমের। সেটাই একটা পোস্ট ইনফরমেশন কেস স্টাডি হিসেবে এক্সাম্পল দেওয়া হচ্ছে। তো সেটা মিসিং ফাংশনগুলো কি কি সিস্টেমের ভিতরে, কারেন্ট সিস্টেমে যদি আমি বলি তো বলা হচ্ছে যে স্টোর রিকোয়ারমেন্টস ইজ নট ফোকাস, পারচেজ নট কম্বাইন্ড, ডেইলি রেট ক্যালকুলেশন নট ফ্রিকুয়েন্টলি আপডেটেড, মেনু নট পাবলিশ। মানে হচ্ছে যে এই ফাংশনগুলো এই মতো সিস্টেমের ভিতরে নাই, মানে রিকোয়ারমেন্টসটা সারাদিনে স্টোর রিকোয়ারমেন্টস নট ফোরকাস্ট, কি কি প্রোডাক্ট আনা হচ্ছে সেটা ফোরকাস্ট করা হচ্ছে না, কি পরিমাণ প্রোডাক্ট কেনা হচ্ছে সেটা পারচেজ করার একটা ডকুমেন্টটা প্রোভাইড করা হচ্ছে না, রেগুলার যা কেনা হচ্ছে সেটা আপডেট করা হচ্ছে না, তারপর হচ্ছে কোন দিন কি পরিমাণ মেনু সেটা প্রপারলি ব্যালেন্স নিউট্রিশন ফুড প্রোভাইড করা হচ্ছে না। এইগুলো হচ্ছে সিস্টেমের ভিতরে প্রোভাইড দ্য মিসিং ফাংশন। এবার আমি আসি যে সিস্টেমের ভিতরে আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স বলতে আসলে কি বোঝানো হচ্ছে, যে কি কারণে ওদের ভিতরে সিস্টেমের কারেন্ট সিস্টেমের ভিতরে আনস্যাটিসফ্যাক্টরি। প্রথমে যেটা বলা হচ্ছে যে বিলিং নট একুরেট অ্যান্ড দ্য রিপিট, প্রপারলিটাকে একুরেট মনে হচ্ছে না, তাদের ভিতরে একটা অলওয়েজ একটা কনফিউশন, স্টুডেন্টস উইল নট রেকর্ড রেকর্ডেড না, স্টোর ইস্যুস টু দ্য সাবজেক্টিভ, মানে কোন দিন কি পরিমাণ কি কোন সাবজেক্টের জন্য কি বেসিসে রান্না করা হবে বা কি সাবজেক্টটা করা হবে সেটা কোনো প্রপারলি ডিসকাস না বা প্রপারলি ইনস্ট্রাক্টেড না। পেমেন্টস টু ভেন্ডরদের সংস্কৃতি, পেমেন্ট মানে ভেন্ডরদের কাছ থেকে পুরো মান্থের জন্য যে পরিমাণ প্রোডাক্টগুলো আনা হয় সেই প্রোডাক্টের ক্ষেত্রে পেমেন্টটাও নট স্পিডি। লার্জ ভেরিয়েশন ইন ম্যাচ ইন এভরি মান্থ, প্রত্যেক মাসে একটা করে মানে মিলের মানে প্রাইস রেট পাঠাচ্ছে, আগের মাস যদি মিলের রেট থাকে 60 টাকা, পরের মাসে 70 টাকা হয়ে গেছে। তো এই কারণে আসলে ইউজারদের ভিতরে একটা ডিসস্যাটিসফ্যাকশন বা আনস্যাটিসফ্যাক্টরি কিসের উপরে, সিস্টেমের পারফরমেন্সের উপরে। এরপরে আমি আসি যে এটার সিস্টেমের ভিতরে আসলে কস্টের ক্ষেত্রে ডেফিসিয়েন্সিগুলো কি কি। এক নম্বরে বলতেছে যে আনপেইড অ্যান্ড লং আউটস্ট্যান্ডিং বিল ফ্রম দ্য স্টুডেন্ট, মানে অনেক দিন যাবত অনেক টাকা আটকে আছে, পে করতেছে না, ডিউ আছে, এটার কারণে অপারেশনাল কস্টটা বেড়ে যায়। তারপরে যে এক্সট্রা ডিসকাউন্ট, মানে সিস্টেমের জন্য প্রোডাক্টগুলো যখন কিনা হয়, সাপোজ কোনো একটা জায়গা থেকে বা কোনো একটা ডিসকাউন্টের প্রোডাক্ট নিয়ে আসলো, কিন্তু সেই ডিসকাউন্টের অফারটাও যদি সিস্টেমের ভিতরে না রাখানো হয় তাহলে যেই প্রাইস কিন্তু সেই প্রাইসটাই কিন্তু চলে আসলো। ফ্রিকোয়েন্ট স্মল পারচেজ, এই জন্য বলা হচ্ছে যে স্মল কেনার চেয়ে অনেক লার্জ অ্যামাউন্টের একটা প্রোডাক্ট একসাথে কিনে নিয়ে আসলে সেটা একটা সিস্টেমের জন্য ভেরিয়েশন অনেক ভালো আসে, যেটা ছোটো ছোটো আকারে কিনলে দামটা বেশি করার প্রচলন থাকে। হাই ট্রান্সপোর্ট কস্ট ডিউ টু দ্য নন কনসিডারিং দ্য স্টুডেন্ট, মানে অল্প অল্প প্রোডাক্ট কেনার জন্য রেগুলার আমি যদি দূর থেকে নিয়ে আসি যে কস্টটা বাড়ানোর জন্য, সেটা কিন্তু সেই কনসিডারেশন চিন্তা করতে হবে। এই জন্য বেশি প্রোডাক্ট একসাথে কেনার জন্য যদি আমি দূরে কোথাও যাই দ্যাটস গুড, কিন্তু রেগুলার ছোট ছোট প্রোডাক্ট কেনার জন্য আমি যাতে কস্টের প্রাইসটা যাতে না বাড়ে সেটার জন্য আমাকে ট্রান্সপোর্টের চিন্তাটা আমাকে রেগুলেট করা লাগবে। তো এইটা হচ্ছে হাই ট্রান্সপোর্ট হাই অপারেশনাল কস্ট, যেটার কারণে আসলে সিস্টেমের ভিতরে কস্টের ব্যাপারটা বেড়ে যাচ্ছে। ওকে, এখন আমি দেখি এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য আসলে কি রকমের গোল আমি আসলে ফর্মুলেট করতে পারি। সেটা বলতে মেইন সিস্টেমের জন্য যে কয়েকটা মেইন গোল সেট করছে। আর দেখো সেন্ড বিল টু দ্য স্টুডেন্টস উইথিন 5 days ইন দ্য মান্থ, প্রত্যেক মাসে আমি স্টুডেন্টদের ভিতর থেকে 5 দিনের মধ্যে বিলটা পে করে দিব, যে কার কত টাকা বিল আসছে, আই মিন কার কতটুকু ডিটেলস আমি পাঠিয়ে দেবো। তারপরে কন্ট্রোল ইনভেন্টরি আইটেম বা স্টোর ইস্যু দ্য কোনটা বিল্ডিংটা মেল বাটন প্রতি, আমি এইভাবে চিন্তা করি যে কোন দিনে কী পরিমাণ আইটেম করা হয়েছিল, কী পরিমাণ স্টোর করা হয়েছিল, ইস্যু করা হয়েছিল, কাকে কী পরিমাণ ডিসকাউন্ট দেওয়া হয়েছিল, কি এটা প্রপারলি আমি সবাইকে ডাউট করবো বিলটের মাধ্যমে। তারপরে ব্যালেন্স মেনু টু মিট দ্য নিউট্রিশনাল ফিড, আমি প্রপারলি সবাইকে বলে দেবো যে আমার উদ্দেশ্য হচ্ছে যে এই মাসের ভিতরে আমি সবাইকে ব্যালেন্স নিউট্রিশন ফুড প্রোভাইড করবো। তারপর হচ্ছে কস্ট নিউ আইটেম নট অ্যাক্সেস, মানে নতুন করে প্রোডাক্ট হয়তো অ্যাড করা হবে, নতুন ধরনের ফুড অ্যাড করা হবে, বাট কখনোই দামটা আগে থেকে কাজটা বাড়বে না। এইগুলো হচ্ছে কি আমার একটা মেইন গোল, বিকজ রিজন টু দ্য সলভ দ্য বা রিজলভ দ্য ডেফিসিয়েন্সিস। ওকে, সেটা করার জন্য আমার কিছু সাবগোল সেট করা হয়েছে। সাবগুলোগুলো কি, দ্য আইটেম অফ দ্য বিল শোয়িং অ্যাক্সেসমেন্টটা সেটা করবে, তারপরে 5% ভেরিয়েশন ব্যাপারটা সে প্রপারলি ঠিক মতো দিবে, বিলস নট পেড 10 দিনের ভিতরে কারা সেটা করে না সেটা সে ঠিক করবে, আপডেট ডেইলি রেটস এভরিডে, মানে প্রপারলি আপডেট করবে ডেইলি রেটস। এখন কথা হচ্ছে এই কাজগুলো যদি করা হয়, এই সাব গোলগুলো যদি করা হয়, তখন বলতেছে আমার মেইন গোল 1 নাম্বার মেইন গোলের এবং সাব গোল 1, 2, 3 যদি কভার করি তাহলে রিমুভ করবে তাকে 1.3, 2.1, 1.2, মানে হচ্ছে ওই যে ডেফিসিয়েন্সিগুলো দিয়েছিলাম যে 1.3 ডেইলি রেটের ক্যালকুলেশনটা কভার করবে, 2.2, 2.3 করবে এবং 3.3 ক্যাশটা করবে। তো এইটা মানে হচ্ছে যে
এই সাবগুলো অ্যাচিভ করলে আমার ওই প্রবলেমগুলোকে সলভ করছে। একইভাবে আমি যদি বলি আরো কিছু সাবগোল, সেটা করা হচ্ছে যে ইনস্যুর পেমেন্ট টু ভেন্ডার্স, এটা করলাম। তারপরে ম্যাক্সিমাম 4 ট্রিপ পার মান্থ, মানে 4 বার আমি সর্বোচ্চ দেওয়ার জন্য দিব। তারপরে রিলিজ ইনভেন্টরি লেস দ্যান নট 10% আমি বেশি দেবো না। ইস্যু টু কুক এভরিডে নট টু এক্সেড 5%, যা কিছু করার আপনাকে 5% বেশি দেওয়া হবে না। এই এই সবগুলো যদি আমি করতে পারি, সেটা বলা হচ্ছে যে মেইনগুলোর কাজটা করবে, এবং 1.1, 1.2, 2.2, 4.3, 3.3, 3.4, মানে হচ্ছে যে আমার তখন এই জায়গার কোন কোন জিনিসগুলোকে আমি সলভ করতে পারতেছি বিকজ অফ কি এই সাবগুলোর মাধ্যমে। তো এইটাই হচ্ছে যে একটা সিনারিও থেকে আমি কিভাবে প্রবলেমগুলোর বেসড অনে গোল বের করবো এবং সাবগুলো বের করবো। গোল এবং সাবগুলোর বেসিসে আমি তার সিস্টেমের একটা একটা করে প্রবলেমগুলোকে আমি রিমুভ করাবো। সেটাই হইতেছে এখানে গোল এবং সাবগুলোর উদ্দেশ্য। ওকে, এখন আমি দেখি যে এটা এইভাবে সলভ করার ক্ষেত্রে অল্টারনেটিভ সলিউশন পেয়ে যাবে। অল্টারনেটিভ সলিউশন যদি ওরা হয়তো ইনপুট সিস্টেম ইউজ করতেছে, সেই ম্যানুয়াল সিস্টেমটাকে অ্যালাউ করা, মানে ইমপ্রুভ করা, অথবা নতুন করে একটা পিসি কিনে সেটার ভিতরে আমি সিস্টেমটা অ্যাড করে দিতে পারি, এক্সেল ফাইল বা ওয়ার্ড ফাইলের কোনো একটা মাধ্যমে ক্যালকুলেট করতে পারি। আর আরেকটা হতে পারে যে যদি আমি অনলাইন একটা মানে কমপ্লিট একটা ই-কমার্স মানে আমি সাইট একটা ডেভেলপ করে দিতে পারি, সেটার ভিতরে ক্লায়েন্ট থাকবে এবং ইউজাররা যে কোনো জায়গা থেকে সেটাকে সেন্ড করতে পারবে। তো এটা হচ্ছে বাকি 2-3টা সলিউশন দেওয়া আছে যেটার মাধ্যমে আসলে সলভ করা পসিবল, তাদের এই প্রবলেমগুলোকে সলভ করা। যেটাই বললাম যে ম্যানুয়াল করার ক্ষেত্রে কিভাবে করা লাগবে, তারপরে পিসি একটা দিয়ে দিলাম, সেই পিসির ক্ষেত্রে কি কনফিগারেশন হবে, কোন কোন মেমোরি দিলে সেই পিসিটা কাজ করবে, একটা প্রিন্টার থাকতে পারে, ঠিক আছে, এটা একটা সলিউশন। আর লাস্টে হচ্ছে যেটা সলিউশন বি দেওয়া, যেটার ভিতরে ক্লায়েন্ট থাকবে, ইউজাররা থাকবে, মানে রেগুলার ডাটা আপডেট করতে পারবে, মানে অ্যাটলিস্ট 4টা কম্পিউটারের মাধ্যমে, এবং অ্যাক্সেস এবং যদিও এটা হতে পারে কি এটা যেহেতু কম্পিউটার লাগবে। এতক্ষণ আমরা যা দেখলাম সেটার উপর বেসিস করে যদি আমি এখানে একটা প্র্যাকটিস এক্সাম্পল দেখি, একটা সিনারিও দেওয়া আছে, হাসান হসপিটাল ইজ ওয়ান অফ দ্য ফেমিলিয়ার হসপিটাল, সিনারিও দিয়ে তাদের বলে দেওয়া হচ্ছে যে এতগুলো প্রবলেম, তাদের এই প্রবলেম, বিশাল একটা সিনারিও দেওয়া আছে এবং তাদের সবগুলো প্রবলেম এই সিস্টেমের ভিতরে বলে দেওয়া আছে। তখন এই সিস্টেমটার 3 ধরনের প্রবলেমই দেওয়া আছে, ডিফিসিয়েন্সিগুলো দেওয়া আছে, ডিসস্যাটিসফ্যাকশনগুলো দেওয়া আছে, তারপরে কস্টের ব্যাপারটা দেওয়া আছে। তো সবগুলো বেসিসে আমাকে বের করতে বলা হচ্ছে যে হোয়াট আর দ্য ডেফিসিয়েন্সি সিনারিও। আমি 3 ধরনের ডেফিসিয়েন্সিগুলো বের করবো, এবং এটা বের করার জন্য, সলভ করার জন্য আমার কি গোল হবে, এবং সেটার জন্য সাব গোল হবে, যেগুলো দিয়ে আমি ওই ডেফিসিয়েন্সি। তখন আমার একটা সিস্টেমের ভিতরে কিন্তু অনেকগুলো কস্ট আছে, ডিরেক্ট কস্ট। সেটা কি আমি যখন বিজনেসটা শুরু করব, আমার কিছু কম্পিউটার লাগবে, সফটওয়্যার লাগবে, প্রত্যেকটা এমপ্লয়ি যে আসবে তাদের রেগুলার মান্থলি স্যালারির ব্যাপার আছে, তাদের ট্রেনিং এর ব্যাপার আছে, তারপরে হয়তো আদার্স মানে ফার্নিচার টার্নিচার এইসব কস্ট আছে। এই কস্টগুলোকে আমরা বলতেছি ডিরেক্ট কস্ট। আর আরেকটা হচ্ছে দেখো, মানে আমি কোন একটা পার্সনকে কোন একটা ডেটা কালেক্ট করার জন্য আমি পাঠাইলাম, এই ডেটা কালেক্ট করার জন্য তাকে আমি হয়তো মান্থলি পে করি, কিন্তু সে যে চলে গেল, মানে টাইম স্পেন্ড হলো, এই যে আজকের দিনে 9টা-5টা অফিস করার কথা, তার মানে 9টা-5টা অফিসের টাইমটা কিন্তু আমার লস হলো। তো এই ডেটা গ্যাদারিং এর জন্য কাজগুলো করতেছি, তো এটা কিন্তু আমি বলি ইনডিরেক্ট কস্ট। আর মানে বেনিফিটস কিন্তু আবার 2 ধরনের হয়। এগুলা গেল আমার কস্ট, ডিরেক্ট কস্ট, ইনডিরেক্ট কস্ট। আর বেনিফিটসটা কিন্তু 2 ধরনের হয়। সেটা কি, আগামী মাসে আমার 10,000 টাকা লাভ হয়েছে, অথবা কারেন্ট মান্থে আমার 20,000 টাকা লাভ হয়েছে। এটাকে আমরা বলতেছি কি, মানে ট্যানজিবল, যেটা আমি ধরতেছি। আর ইনট্যানজিবল কোনটা, আমার প্রোডাক্টটা গতবার যে পরিমাণ মানে মান ছিল, এইবার আমার প্রোডাক্টটা তার চেয়ে অনেক ভালো মানের, এবং গতবার আমার প্রোডাক্টটার যে সুনাম ছিল, এবার আমার সেই প্রোডাক্টটার সুনাম আরো বেশি বাড়ছে। এটাকে আমরা বলতেছি ইনট্যানজিবল, যেটা আসলে মেজার করা যায় না। মানে গুড বা গুড, ভেরি গুড, এক্সিলেন্ট, এটাকে আমরা বলতেছি ইনট্যানজিবল। আর আমার 20,000 টাকা লাভ হয়েছে অথবা 10,000 টাকা লাভ হয়েছে, এটাকে আমরা বলতেছি ট্যানজিবল বা টেনজিবল বেনিফিটস। তো কিছু আবার মানে সেটাই বলা, এই কথাগুলো এখানে বলে দেওয়া আছে যে ডিরেক্ট গুলো কি কি, যেটা দিয়ে আমি ডিরেক্টলি লাভ করলাম, লাভ কি রকম আসলো। আর ইনটেনজিবল কি, যেটা হচ্ছে বেটার সার্ভিস, আমার ওই সিস্টেমটা থেকে আমাদের সিস্টেমটা অনেক বেস্ট সার্ভিস, বেটার। তারপরে গত গত তাদেরটার চেয়ে আমাদের একটা কোয়ালিটিটা ভালো, তাদেরটার থেকে আমার স্ট্র্যাটেজিক ট্যাকটিক্যাল আদার জিনিসগুলো অনেক বেশি অ্যাকুরেট এবং রিলায়েবল। এই বেনিফিটস গুলোকে আমরা বলতেছি ইনটেনজিবল, আর যেগুলো ডিরেক্টলি লাগতেছে সেটাকে আমরা বলতেছি এটা মানে টেনজিবল। এখন এই যে এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলো পরে লাস্টের যে কাজ করে যে ফিজিবিলিটি, সেটা হলো যে আমি এখন ক্যালকুলেশনের ভিতরে আসবো, ডিরেক্টলি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে আসবো, যে আমার ক্যালকুলেশনের মাধ্যমে বের করতে হবে যে আমার আসলে প্রোডাক্টটা কাজ করলে আমার কি পরিমাণ লাভ আসবে, কত পরিমাণ। আমি মনে করি যে এই বিজনেসটা করতেছি, এই মুহূর্তে 10 কোটি টাকা বা 10 লাখ টাকা নিয়ে আমি বিজনেসটা শুরু করতেছি, তাহলে এই টাকাটা আমার কত মাসের ভিতরে টাকাটা উঠে আসবে।
এবং কতদিনের ভিতরে আমার এই টাকাটা লাভের মধ্যে আমি চলে আসবো, আমার বেনিফিটসগুলো কি কি আসবে, কস্টগুলো আমার প্রতিনিয়ত কি কি আসতে পারে। এই জিনিসগুলোকে বের করার জন্য এখানে 3টা মেথড ইউজ করা হয়: পেব্যাক অ্যানালাইসিস, নেট প্রেজেন্ট আর ভ্যালু, আর রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। তোমরা এই জিনিসগুলো প্রত্যেকটাই আমি বিলিভ করি তোমাদের যে ইকোনমিক্স কোর্সটা আছে সেটার ভিতরে তোমাদেরকে খুব ভালো করে পড়ানো হবে। আমি জাস্ট এখানে কিছুটা আইডিয়া দিয়ে দিব, তাহলে তোমরা ওই জায়গায় আরো বেশিভাবে বুঝতে পারবে। পেব্যাক অ্যানালাইসিসটা মানে হচ্ছে কি, দেখো আমি বলতেছি যে টেকনিক ফর দ্য ডিটারমিনিং ইফ ওয়েদার ইনভেস্টমেন্ট উইল পে ইটসেলফ। আমি নিজেকে রেগুলার আমি এমন একটা মানে অর্গানাইজেশন করতেছি যেটার অর্গানাইজেশন থেকে আমি কখনো লাভের চিন্তা করি না, মানে কি বলে নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন, যেটা আমি রেগুলার আমি অন্য একটা প্রতিষ্ঠান থেকে আনবো, কিন্তু আমার এই প্রতিষ্ঠানে শুধুমাত্র আমি দিব, এইখান থেকে আমি কখনো পেমেন্টের লাভের আমি কখনো চিন্তা করি না। এটাকে আমি বলতেছি পে ব্যাক অ্যানালাইসিস, যেটার মাধ্যমে আমি কখনো লাভ চিন্তা করি না। আর আরেকটা হচ্ছে যে আমি পে ব্যাক পিরিয়ড, যেটা হচ্ছে পিরিয়ড অফ দ্য টাইম দ্যাট উইল ল্যাপস দ্য বিফোর অ্যাকুইট দ্য বেনিফিটস ওভারটেক অ্যান্ড অ্যাকুইট। আমি চিন্তা করতেছি যে 10 লাখ টাকা নিয়ে বিজনেস করব, আমার টার্গেট হচ্ছে, ক্যালকুলেশন হচ্ছে আমি এই 10 লাখ টাকাটাকে লাভের মধ্যে নিয়ে আসবো আগামী 5 মাসের মধ্যে। এই 5 মাস এই টাকাটা আমি ব্যবহার করব, বিজনেস করব, ক্যালকুলেশন করতে করতে 5 মাস, 6 নম্বর মাসে গিয়ে আমি এটাকে লাভের মধ্যে আমি নিয়ে আসবো। এটাকে আমরা বলতেছি পে ব্যাক পিরিয়ড। দুইটা জিনিস এখানে, পে ব্যাক অ্যানালাইসিস এবং পে ব্যাক পিরিয়ড। আর এটা করার জন্য একটা, এবার আমি আসি যে ডিরেক্টলি একটা অ্যানালাইসিসের ভিতরে। দেখো আমি একটা কম্পিউটার, ওই যে একটু আগে বললাম হোস্টেলের সিস্টেমের যে এক্সাম্পলটা, মনে করো একটা কম্পিউটার কেনার জন্য কি কি জিনিস লাগবে, তারপরে আমি ইনিশিয়ালি একটা কস্ট নিলাম 70,000 টাকা, আর আমার আদার্স কিছু সাইড দিয়ে আমি ক্যাপিটাল নিয়ে টোটাল 1,30,000 টাকা দিয়ে আমি বিজনেস শুরু করলাম। তারপরে এটার ভিতরে আমার রেগুলার কি কি কস্ট যেতে পারে, স্টেশনারি, মেনটেন্যান্স, সিস্টেমের ভিতরে ড্রাইভ, প্রতি মানে 2,000 টাকা পার মান্থ থেকে এই জিনিসগুলোর জন্য খরচ যাবে। তারপরে বেনিফিটসগুলো, মানে আমি যে বিজনেসটা শুরু করতেছি, মনে করো যে 4,000 স্টুডেন্টের জন্য, মানে এই সিস্টেমটা ডেভেলপ করা হচ্ছে যে 400 স্টুডেন্টের জন্য, এবং তাদেরকে প্রতি মাসে বা 5% ডিসকাউন্ট বা দিয়ে আমি সিস্টেমটা কাজ করাবো। তারপরে এই টাকাটা বের করবো যে মানে 45 যদি হয়, তাহলে মানে প্রতি ডেইলি বিলটা দিব হলো 45 টাকা, 5% ডিসকাউন্ট দিলে 30 দিনে 400 স্টুডেন্টের টোটাল এত টাকা হয়। সেখান থেকে আমার টোটাল কস্ট যাবে কত, এবং সেই টাকাটা আমি কত দিনের মধ্যে বের করতে পারবো, সেই ক্যালকুলেশনটা এটা হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস। এটা করার জন্য ডিরেক্ট আমার কত টাকা গেল, ইনডিরেক্ট কত টাকা আসলো, সেটাকে আমি বের করে টোটাল 31,000 টাকা, টোটাল কস্ট আমার গেল কত, 1,30,000 টাকা দিয়ে আমি বিজনেসটা শুরু করলাম। তো সেই কস্টটাকে আমি সেটাকে ক্যালকুলেশন করে আমি এই যে একটু আগে যেটা বললাম যে পে ব্যাক পিরিয়ড, সেই পে ব্যাক মান্থের মাধ্যমে ক্যালকুলেশন করে আমি বের করলাম যে 4.4 মান্থে, মানে আলটিমেটলি মানে পঞ্চম মাসে গিয়ে আমি আসলে আমি লাভটা দেখা শুরু করবো। সেই ক্যালকুলেশনটা বের করার জন্যই আমি আসলে এটাকে বলতেছি যে পে ব্যাক পিরিয়ডের যে এক্সাম্পলটা। আর আরেকটা এক্সাম্পল দেখো, নেট প্রেজেন্ট ভ্যালু, সেটা হচ্ছে যে আমি কোনো একটা বিজনেস শুরু করতেছি, সেই বিজনেসের ক্ষেত্রে আমি কত মাসের ভিতরে আমি লাভটা দেখতে চাই, সেটাও একটা নেট প্রেজেন্ট ভ্যালু ভিতর। সেটা হচ্ছে যে আমি টোটাল ইনভেস্ট করলাম কত টাকা এবং কত পার্সেন্ট ইন্টারেস্টে আমি লাভ নিতেছি, আর আমি কত মাসে গিয়ে আমি সেটা লাভটা পাবো। সেটাই হইতেছে যে এখানে দেখো আমি মনে করি যে এই একই ভ্যালুটা 1,30,000 টাকা নিয়ে আমি বিজনেস শুরু করলাম, তাহলে প্রথম অবস্থায় প্রথম মাসে আমার কোনো বেনিফিট নাই, এই মুহূর্তে আমার জিরো, তার প্রথম মাসে বাদ। তারপরে দ্বিতীয় মাসে গিয়ে আমি কি করলাম, আমার এই মুহূর্তে বেনিফিট আসলো 31,000 টাকা। এইভাবে ক্যালকুলেশন করতে করতে এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করতে করতে দেখো 1,30,000 যে ভ্যালুটা, এই 1,50,000 টাকার মধ্যে চলে আসতেছে কোন মাসে গিয়ে, পঞ্চম মাসে গিয়ে। আর এখানে চতুর্থ মাসে গিয়ে আসতেছে 1,22,000 টাকা, পঞ্চম মাসে গিয়ে আসতেছে 1,51,000 টাকা। তার মানে আমার ওই অ্যামাউন্টটা পঞ্চম মাসে গিয়ে আমি আসলে লাভের মধ্যে পড়তেছি। এই যে সলিউশনটা, এখানে 3টা সলিউশনের ভিতরে আমরা 2টা সলিউশনের জাস্ট আইডিয়াগুলো দিলাম, তোমরা জাস্ট ফর্মুলাগুলো নিয়ে নলেজ লিখলে হবে। আর এখানে ক্যালকুলেশন ম্যাথমেটিক্সের আমরা কিছু দেখবো না, এখান থেকে ম্যাথমেটিক্সের কিছু আমরা পরীক্ষায় আনবো না, জাস্ট জিনিসগুলোকে নর্মালি নলেজ আমরা নিলাম, আর কিছু না। আর লাস্টে যেটা বললাম যে কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমরা এখন সিস্টেমের জন্য একটা প্রপারলি একটা সিস্টেম, একটা প্রপোজাল আমরা তৈরি করবো। মানে যদি আমি সলিউশনটা তৈরি করতে চাই, প্রপোজালটা তৈরি করি, সেটার জন্য আমাকে দেখো কি করা লাগবে, একটা আউটলাইন তৈরি করা লাগবে, একটা ডেটা ফ্লো ডায়াগ্রাম তৈরি করা লাগবে, ডেটা ফ্লো ডায়াগ্রামটার ভিতরে যদি তাদের কোনো মডিফাইড থাকে সেটা করা লাগবে, তারপরে একটা অল্টারনেটিভ সলিউশন তৈরি করা লাগবে, সেটার ভিতরে আমার কি কি ইকুইপমেন্ট লাগবে সেটা করা লাগবে, তারপরে সেটার ভিতরে টেকনিক্যাল অপারেশনাল ফিজিবিলিটিগুলো কি কি প্রবলেম আছে কিনা সেটা বের করা লাগবে, কস্ট বেনিফিট বের করা লাগবে, এটার জন্য কোনো প্রসিডিউর, হিউম্যান রিসোর্স কতদিন লাগবে, ট্রেনিং দেওয়া লাগবে কিনা লোকজনের সেটা তৈরি করা লাগবে, তারপর এটার ভিতরে কি কি প্রবলেম আমার আসবে সেটার জন্য অ্যান্টিসিপেট কি হতে পারে, আর লাস্ট হচ্ছে ইমপ্লিমেন্টেশনটা আমি কিভাবে করব সেটার জন্য একটা প্রপোজাল দেওয়া লাগবে। এই ছিল আমাদের আজকের লেসন।